আসসালামু আলাইকুম। সারা বাংলা লিগ্যাল চেম্বার অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। কোভিড-19 এর এই বৈশ্বিক মহামারীতে আমরা যাদেরকে হারিয়েছি এবং ফ্রন্টলাইনারদের সবার প্রতি দোয়া, শ্রদ্ধা, শুভকামনা আর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই দুঃসময়ে বিজ্ঞ আইনজীবীদের চেম্বারে গিয়ে আইন সেবা নেওয়াটা অনেকের জন্যই এখনো সহজ নয়, আর সে কথা চিন্তা করেই আমাদের এই আয়োজন। আমরা আছি আপনাদের পাশে, আমরা আছি আইনি পরামর্শ দেওয়ার জন্য। আজকে আমাদের সাথে প্রধান আলোচক হিসেবে আমাদের সাথে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিস্টার মঞ্জুর আলম খান ভাই, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং বিশেষ আলোচক হিসেবে আছেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল্লাহ আল শাইখ নিপন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ভীষণ ব্যস্ততা থেকে সময় বের করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই জন্য আপনাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো ব্যাংকিং আইন নিয়ে। আপনি যদি, প্রিয় দর্শক, যে ব্যাংকে যখন কোনো অ্যাকাউন্ট খুলতে যান তখন অনেকগুলো ইস্যুজ আপনাদের মধ্যে চলে আসে, যেমন আপনারা হয়তো ভাবেন যে নমিনি দিবেন কি দিবেন না, যদি দেন তাহলে কাকে দেবেন, আপনার অবর্তমানে সেই নমিনি কি ব্যাংক থেকে টাকা তুলতে দেবেন কিনা, অথবা আপনারা হয়তো কোনো লোন নিতে চাচ্ছেন এবং লোন নেওয়ার ক্ষেত্রে কি কি বিষয়গুলো আপনাদের মাথায় থাকতে হবে, বা চেক ইস্যু করা নিয়ে কোনো সমস্যা থাকতে পারে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমাদের সাথেই আশা করি আপনারা থাকবেন। প্রথমে ব্যারিস্টার মঞ্জুর ভাই, আপনার কাছে চলে যাই। আপনি যদি আমাদেরকে বলেন যে ব্যাংকিং আইনটা অল্প করে দর্শকদের সুবিধার জন্য আপনি যদি অল্প করে শুরু করেন, এবং তারপর ব্যারিস্টার নিপনও কিছু যুক্ত করবেন। আমি সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের যে বিষয় ব্যাংকিং আইন, সে বিষয়ে যদি আমরা স্বল্প করে বলি, বেসিক যে বিষয়টা, এটা আসলে অনেক ভাস্ট একটা সাবজেক্ট। একটা ব্যাংকার তার ইন দ্য ক্যাপাসিটি অফ ব্যাংকার উনি যা যা করেন বা তার ব্যাংকিং কার্যাবলীর সাথে সংশ্লিষ্ট যা যা আছে এইগুলো নিয়ে, এবং তার যে ক্লায়েন্ট থাকে তাকে নিয়ে যত অ্যাফেয়ার্স থাকে, যত কার্যাবলী থাকে, সবগুলোকে যে টাচ করে যে সাবজেক্টটা, সেইটাই ব্যাংকিং আইন। এটা হতে পারে আপনার শুরু করতে পারে, ইট মাইট রেঞ্জ ফ্রম ওপেনিং আ ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যখন ওপেন করা হয় তখন কি কি ইনফরমেশন দিতে হয় অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে কি কি নিয়ম মেনে চলতে হয়, তারপরে যদি কেউ লোন নেয় ব্যাংক থেকে, সেই লোনটা কিভাবে পরিচালনা করতে হয়, যদি লোন আবার ডিফল্ট করে সেখানে সেই ক্ষেত্রে আবার কি আইন আছে সেটা প্রয়োগ করতে হয়। তারপরে চেক আসে, চেকের বিষয়টা আসে এর মধ্যে। প্রচুর এখানে আসলে লিগ্যাল টপিক থেকে যায়, টপিক বা বিষয় থেকে যায় ব্যাংকিং আইনের এই বিষয়ে আর কি। তো আমি জানি না আমাদের এই স্বল্প সময়ের মধ্যে আমরা এটা কভার করতে পারবো কিনা। যাই হোক, আমরা চেষ্টা করবো আর কি। জি, অবশ্যই। ব্যারিস্টার নিপন, আপনি কিছু যোগ করতে চান? আপনাদের ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, মঞ্জু ভাই কারেক্টলি বলেছেন। আমি শুধু ওনার বক্তব্যের সাথে সামান্য করে কিছু বিষয় যোগ করতে চাই। ব্যাংকিং আইনটা এত ভাস্ট, আসলে এই স্বল্প সময়ে এটাকে কম্প্রিহেন্সিভলি আলোচনা করে শেষ করাটা আসলে খুবই মুশকিল। আমাদের দেশে এই ব্যাংকিং আইন বা ব্যাংকিং ল শুধুমাত্র একটা আইন দ্বারা গাইডেড হয় না। বিভিন্ন সময় বাংলাদেশ পার্লামেন্ট এবং বাংলাদেশ হবার আগেও যে আইনগুলো হিস্ট্রিক্যালি ব্রিটিশ সময় থেকে, সেই আইনগুলোও কিন্তু এখন পর্যন্ত কার্যকরী। আমার জানা মতে এই ব্যাংকিং সেক্টরে অনেকগুলো আইন আছে যেগুলো এখন পর্যন্ত কার্যকরী। একেবারে কংক্রিটলি বলা অসম্ভব যে কতগুলো আইন, বাট 16 থেকে 17টা মিনিমাম আইন এই ব্যাংকিং আইনগুলোকে কাভার করে। উদাহরণস্বরূপ যেরকম ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, জেনারেল ব্যাংকিং বা ব্যাংকের যে সাধারণ কার্যপ্রণালীগুলো থাকে সেগুলোকে রেগুলেট করে। বাংলাদেশ ব্যাংক
একটা রেগুলেটরি ব্যাংক হিসেবে তার একটা নিজস্ব আইন আছে, যেটাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার। এটার মাধ্যমে রেগুলেটরি ব্যাংক হিসেবে সাধারণ ব্যাংকিং যে ব্যাংকগুলো আছে তাদেরকে রেগুলেট করে। মঞ্জু ভাই যেটা বলছিলেন, যেরকম চেক, এই চেকের ক্ষেত্রে আপনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নামে একটা আইন আছে, যেটা এই বিষয়টাকে গাইডেড করে। ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্ট বলে একটা আইন আছে। আবার একইভাবে আমাদের দেশে যখন ফরেন রেমিটেন্স দেশে আসে, বা দেশ থেকে বাংলাদেশ থেকে টাকা আপনার দেশের বাহিরে নিতে হয়, সেই ক্ষেত্রে যেরকম ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন আছে, যেটা বাংলাদেশ ব্যাংক দ্বারা প্রণীত। ব্যাংকিং এর সাথে এই অর্থলগ্নি যে প্রতিষ্ঠানগুলো, যেগুলোকে বলা হয় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এই বিষয়েও একটা আইন আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট বলে বিষয় আছে। আবার এই ব্যাংকিং যাতে আপনার অসাধুভাবে না হয়, সেই ক্ষেত্রে রেগুলেট করার জন্য মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট আছে। রিসেন্টলি বললে ভুল হবে, 2009-10 একটা নতুন আইন করা হয়েছে, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, যেখানে ব্যাংকিং এর বিষয়ে বলা হয়েছে যাতে টেররিজম রিলেটেড ম্যাটার গুলোতে ব্যাংকিং বিষয়বস্তুগুলো কিভাবে গাইডেড হবে। তো এটা একটা ওভারঅল ধারণা দেওয়া যে ব্যাংকিং বিষয়টা আসলে এত ভাস্ট এবং এত আইন এটার সাথে জড়িত। আমরা চেষ্টা করব সবকিছুকেই আলোচনা করার, যতটুকু সম্ভব হবে আমরা করব। ধন্যবাদ। নিশ্চয়ই। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক উপস্থিত আছেন, আমি যদি ওনাকে আমাদের স্টুডিওতে ডেকে নিই। আমাদের সাথে আছেন শম্পা নূর। শম্পাকে আমরা ডেকে নিচ্ছি। শম্পা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি, ধন্যবাদ ইফাত। আমরা যখন সাধারণত ব্যাংকে কোনো অ্যাকাউন্ট খুলতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে নমিনির একটা অপশন থাকে। তো এটা আসলে, এই জিনিসটা আসলে কি আমি জানতে চাচ্ছি। আর এটা কি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ম্যান্ডেটরি? এটা যদি আমি এটা না, নমিনিটা না রাখতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আর যদি নমিনি থাকে, সে কি মানে আমার অবর্তমানে সে কি পুরো টাকাটা কি পেয়ে যায়, বা তার বয়সী বা কি ধরনের হওয়া উচিত? আমি একটু মাননীয় অতিথি জানতে চাচ্ছি বিষয়টা। আচ্ছা, মঞ্জুর ভাই। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ওনার প্রশ্নের প্রেক্ষিতে বলছি, ব্যাংকিং পার্ল্যান্সে বা ব্যাংকিং অঙ্গনে আপনার ডিসিজড অ্যাকাউন্ট বলে একটা বিষয় আছে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তিনি যখন মারা যান, তো তা হোয়াট উড বি দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন উইথ রিগার্ড টু দ্যাট অ্যাকাউন্ট। ব্যাংকারের মনে এই প্রশ্ন জাগে যে আমি তো এখন কি করব এই ডিসিজড অ্যাকাউন্ট নিয়ে। তার কারণ হচ্ছে, as soon as he gets to know of the expiry or death of the account holder, the account gets frozen automatically. অ্যাকাউন্টটা ideally speaking অ্যাকাউন্টটা ফ্রোজেন হয়ে যায়। তো এখন অ্যাকাউন্টে যে আপনার ক্রেডিট ব্যালেন্স যদি থাকে, তো সেটা কে পাবে? এই জন্যে এই ভবিতব্যটাকে যাতে সুনির্দিষ্টভাবে গভর্ন করা যায়, কোনো সমস্যা যাতে না হয়, যাতে পথ নির্দেশিকা থাকে, এই জন্যে ব্যাংকাররা যেটা করেন, ইনভেরিয়েবলি তারা একটা নমিনির একটা অপশন রেখে দেন। যখন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম যখন খোলা হয়, তখন যে অ্যাকাউন্ট হোল্ডার তার কাছ থেকেই জেনে নেন যে আপনার অবর্তমানে এই অ্যাকাউন্টটা কে পরিচালনা করবে। তখন ওই অ্যাকাউন্ট হোল্ডার উনি কারো নাম উল্লেখ করেন নমিনি হিসাবে। তো সেই অ্যাকাউন্ট হোল্ডার যখন মারা যান, তো যার নাম উল্লেখ করলেন উনি নমিনি হয়ে গেলেন। এবং আমাদের দেশে যে আইন আছে, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, সেটার 103 ধারায় বলা আছে যে যদি কাউকে নমিনি করা হয়, তাহলে অ্যাকাউন্ট হোল্ডারের যে রাইট থাকে, অধিকার থাকে, সেইটার ব্যাপারে সেই অধিকার ওনার উপরে বর্তাবে, নমিনির উপরে বর্তাবে। তার মানে হচ্ছে নমিনি তার স্থলাভিষিক্ত হবেন। আর এখানে একটা বিষয় আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে উনি জীবিতাবস্থায় অ্যাকাউন্ট হোল্ডার নমিনি একবার প্রথম যখন দিলেন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে, পরবর্তীতে জীবিতাবস্থায় উনি চাইলে এটা পরিবর্তনও করতে পারেন, এর জায়গায় বি, বি এর জায়গায় সি আনতে পারেন। এটা হচ্ছে একটা কথা। আর একটা হচ্ছে যে
উনি মাইনরের কথা বললেন যে মাইনরকে নমিনি করা যায় কিনা, সেটাও করা যেতে পারে। আমার মনে হয় উনি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপর যদি কোনো কোয়েরি থাকে হয়তো। আচ্ছা, আর সরি, আরেকটু আমি জি, আরেকটু অ্যাড আপনার কি আর কোনো প্রশ্ন আছে শম্পা? 103 ধারাতেই বলা না, আছে আপনি যে প্রশ্ন পেয়েছেন? নমিনিকে যদি তার মৃত্যুর পরে যে ক্রেডিট ব্যালেন্স থাকে, যে জি, প্রসিডটা থাকে, সেটা যদি দিয়ে দেয়া হয়, তাহলে ব্যাংকারের অব্লিগেশন ডিসচার্জ হয়ে গেল, ব্যাংকারের আর কোনো দায় দায়িত্ব রইল না, ব্যাংক কারো কাছে জবাবদিহি করতে হবে না ব্যাংকারকে। আচ্ছা, নাবালক হলে বা কি ধরনের বয়সে নমিনি হতে পারে, ওরকম নাবালক কোনো? আমাদের দেশে প্রচলিত আইনে 18 বছরের নিচে হয় নাবালক, 18 বছর হয়ে গেলে সাবালক হয়ে যায়। সাবালক। জি, তো এটা কি নাবালক হতে নমিনি হ্যাঁ, এটা হতে নাবালককে নমিনি করা যেতে পারে, নাবালককে পারে? নমিনি করা যেতে পারে। নাবালকের পক্ষে ন্যাচারাল যে গার্ডিয়ান থাকবে উনি সেটা পড়ে নাবালকের হয়ে কাজ করবেন। ধন্যবাদ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শম্পা আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট বিষয়ক কথা যখন হচ্ছিলই, আমরা নানান ধরনের অ্যাকাউন্টের কথা শুনতে পাই, যেমন পার্সোনাল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, কর্পোরেট অ্যাকাউন্ট। তো এই এই যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট গুলো রয়েছে, সেগুলো নিয়ে যদি আমরা একটু শুনি, ব্যারিস্টার নিপন আপনি শুরু করতে পারেন, এবং তারপর আমরা মঞ্জুর ভাইয়ের কাছ থেকেও আরো কিছু জানতে চাইবো। ব্যারিস্টার নিপন, শুনতে পাচ্ছেন? আমাকে কি আরেকবার প্রশ্নটা বলা সম্ভব? আমি ডিসকানেক্টেড হ্যাঁ হয়ে হ্যাঁ গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর। আরেকবার বলছি, আমরা অ্যাকাউন্টস নিয়ে কথা বলছিলাম, তো সেই জন্য আমি বললাম যে নানান ধরনের অ্যাকাউন্ট তো রয়েছে। যখন একজন আহ, একজন যখন যায় ব্যাংকে, কেউ পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে যায়, কেউ জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে যান, অথবা কেউ কর্পোরেট অ্যাকাউন্ট খুলতে যান। তো এই যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট গুলোর বিষয়ে যদি বলতেন যে কোনটা খোলার ক্ষেত্রে কি ধরনের নিয়ম বা কি ধরনের ফ্যাসিলিটিস, ব্যাংক টু ব্যাংক বেসিসে তো এটা একটা আলাদা ব্যাপার রয়েছে, বাট নিশ্চয়ই কর্পোরেট অ্যাকাউন্ট আর জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে নিশ্চয়ই সিগনিফিকেন্ট কিছু ডিফারেন্সও রয়েছে, সেগুলো একটু জানতে চাচ্ছিলাম দর্শকদের জন্য যদি কিছু বলতেন। আচ্ছা, মঞ্জু ভাই, আমার মনে হয় নিপনের এন্ডে একটু নেটের প্রবলেম হচ্ছে, আপনি জি, তো শুনেছেন, হ্যাঁ, আপনি যদি আচ্ছা, শুরু করেন। জি, আমি এখন একটু বলি। সেটা হচ্ছে যে আহ, একজন ব্যাংকারের কাছে যখন একজন কাস্টমার যায়, তখন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেন করার জন্য যেতে পারে। একটা হতে পারে যে মিয়ারলি পার্সোনাল অ্যাকাউন্ট, যে আমি একজন আম জনতা, রেগুলার কমন ম্যান, আই ওয়ান্ট টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। তো সেই ক্ষেত্রে ব্যাংকারের যে রেগুলার বেয়ার মিনিমাম যে ইয়েগুলো কি বলে চেকলিস্ট, সেটা উনি ঠিক করতে থাকেন, সেগুলো উনি নিতে থাকেন। যেমন ন্যাশনাল আইডি, তারপরে ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, বা ইউটিলিটি বিল, অ্যাড্রেসের জন্য, সেগুলো নিয়ে হয়তো উনি অ্যাকাউন্ট ওপেন করবেন। আর একজন ইন্ট্রোডিউসারের দরকার পড়ে, যিনি যিনি আসলেন তাকে ইন্ট্রোডিউস করে দিবেন। এটা হচ্ছে একজন পার্সোনাল অ্যাকাউন্ট হোল্ডার। ইনফ্যাক্ট এই এই বিষয়গুলো অন্য যে অ্যাকাউন্ট ওপেন করবে সেগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমি আরেকটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে আবার অ্যাকাউন্ট ওপেন করা যেতে পারে। যেমন কেউ বিজনেস, তো আমরা বাংলাদেশে তিন ভাবে বিজনেস করি: প্রোপ্রাইটরশিপ, পার্টনারশিপ, কর্পোরেট অ্যাকাউন্ট, মানে কর্পোরেট এন্টিটি করে, মানে কোম্পানি খুলে আমরা বিজনেস করি। জি, এখন জি, 3 ধরনের বিজনেসের ক্ষেত্রে আবার 3 ধরনের বিষয়ে ব্যাংকার চেয়ে বসতে পারে। যেমন ফর এক্সাম্পল, প্রোপ্রাইটরশিপ বিজনেস যদি কেউ করে, তাকে বলতে পারে, ভাই আপনার ট্রেড লাইসেন্স দেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড দেন, এই জিনিসগুলো চাইতে পারে। তারপরে ইন্ট্রোডিউসার দেন। এগুলো কিছু কিছু ইন্ট্রোডিউসার যেমন সব ক্ষেত্রেই লাগবে। তারপরে পার্টনারশিপের ক্ষেত্রেও ঠিক তেমনি পার্টনারশিপ ডিড লাগবে। তারা যে পার্টনারশিপ একটা অ্যারেঞ্জমেন্টে এসছে, নিশ্চয়ই একটা ডিড আছে, ডিডটা লাগবে। ডিডটা, পার্টনারশিপ ডিডটা রেজিস্টার্ড হইতে পারে। যদি রেজিস্টার্ড হয় তাহলে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রেশন করে নিবে, এবং তাদের কাছ থেকে একটা রিজলিউশন নিয়ে নিবে যে তারা একটা অ্যাকাউন্ট ওপেন করতে চায়।
হচ্ছে পার্টনারশিপ ফার্ম যদি অ্যাকাউন্ট ওপেন করতে চায়, আর কর্পোরেট এন্টিটি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকার দেখতে চাইবে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আছে কিনা, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আছে কিনা। মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলসে একটা ক্লজ থাকে সাধারণত অ্যাকাউন্ট অপারেশন বা অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যাপারে, ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে। সেখানে ক্লজটা দেখবে ওখানে কাকে পাওয়ার দেয়া আছে, সিগনেটরি হিসেবে কাকে, এমডি না চেয়ারম্যান বা না বোর্ড অফ ডিরেক্টরের কাছে পাওয়ার দেয়া আছে, ইত্যাকার বিষয়াদি দেখবে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় ব্যাংকার দেখবেন, এটা অবশ্য পরবর্তীতে ওনার এটা কাজে লাগবে, যে ওই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে অবজেক্ট ক্লজে বরোয়িং পাওয়ার বা সিকিউরিটি ফার্নিশিং পাওয়ার আছে কিনা, এই জিনিসটাও তাকে দেখতে হয়। কেননা ইন ফিউচার ওই যে কর্পোরেট এন্টিটি যে কোম্পানিটার অ্যাকাউন্ট ওপেন করতে আসছে, পরবর্তীতে সে ক্রেডিট ফেসিলিটি চাইতে পারে। এই জন্য প্রথমে তাকে দেখে নেওয়া ভালো যে কোই কোম্পানিটার বরোয়িং পাওয়ার আছে কিনা। আসলে পাওয়ার, একটা কোম্পানি কি কি করতে পারবে সে পাওয়ার বা ক্ষমতা বিধৃত থাকে ওই মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। তো এই জিনিসগুলো দেখবে ইন এডিশন টু দ্য আদার ফ্যাক্টরস লাইক আপনার ট্রেড লাইসেন্স বা ইন্ট্রোডিউসারের বিষয় আছে, এগুলো সহ। আর যদি মিল ইন্ডাস্ট্রি লাগে, বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যু আছে, যেমন এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগতে পারে। তারপরে যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়, ফায়ার ব্রিগেড থেকে লাইসেন্স লাগতে পারে। এরকম অনেক কমপ্লায়েন্স ইস্যু আছে, সেগুলোও লাগবে, সেগুলোও চাইবে ব্যাংকার। রাইট, জি। নিপন কিছু অ্যাড করবেন? আমার মনে হয় ভাইয়া যথেষ্ট ইলাবোরেটলি বলেছেন। হ্যাঁ, খুবই ডিটেইলড ওয়েতে উনি কভার করেছেন, ডিটেইলে ভাইয়া বলেছেন। আমার মনে হয় আরেকজন দর্শক যে আছেন, আমরা একটু তার কাছ থেকে প্রশ্নটা নিয়ে নেই। সেতু আছে আমাদের সাথে এবং তার এই বিষয়ক মানে কাছাকাছি একটা প্রশ্ন ছিল। আচ্ছা, সেতু, জি আমাকে শোনা যাচ্ছে? জি জি, আপনার প্রশ্নটি করুন। আমার কোশ্চেনটা ছিল হচ্ছে, আমি যদি ব্যাংক লোন নিতে যাই সেক্ষেত্রে কি কোম্পানি গ্যারান্টার হতে পারবে? আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে উনি যদি ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে কি উনি পার্সোনাল গ্যারান্টর নিতে পারেন, নাকি বা কোনো কোম্পানিও কি ওনার জন্য গ্যারান্টর হতে পারে? বেস্টার নিপন করবে না আমি করব? এটা যাকে বলবেন উনি করবেন। জি, আমি তাকিয়ে আছি। শুরু করি, এরপরে কোনো কিছু বাদ গেলে মঞ্জু স্যার অ্যাড করতে পারবেন। শিওর, অবশ্যই। গ্যারান্টার আসলে যে একটা ব্যাংকিং বিষয়ে যে একটা ব্যাপার আছে, ক্রেডিট ওয়ার্দি। এখন গ্যারান্টার যে কেউ হতে পারে, বলতে হিউম্যান বিং যেরকম একজন লিগ্যাল এন্টিটি, একটা কোম্পানিও আপনার লিগ্যাল এন্টিটি, যেটাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে লিগ্যাল পার্সোনালিটি দেওয়া হয়। তো আপনি কখনো কোথাও যদি লোন নিতে যান, কোনো অর্গানাইজেশন যদি গ্যারান্টার হতে চায়, অর্গানাইজেশন নিজে হতে পারে না, অর্গানাইজেশন কাউকে অ্যাসাইন করে দেয়। উদাহরণ হিসেবে ধরুন আপনার সারা বাংলা একটা অর্গানাইজেশন বা ইটস আ কোম্পানি। এখন আপনি কোথাও লোন নিতে যাচ্ছেন, আপনি বললেন সারা বাংলা আমার হয়ে গ্যারান্টার হবে। তখন সারা বাংলা কোম্পানি হিসেবে বা কোম্পানির বোর্ড একটা রেজুলেশন নিতে হবে যে মিস্টার সেতুকে আমরা তার ব্যাংক লোনের জন্য গ্যারান্টি দিতে চাই। সেই ক্ষেত্রে তাদের একটা বোর্ড রেজুলেশন থাকতে হবে এবং বোর্ড রেজুলেশন স্পেসিফিকলি বলে দিবে যে এই গ্যারান্টিটা আসলে কে প্রোভাইড করবে। সারা বাংলা প্রোভাইড করবে, বাট অন বিহাফ অফ দ্য কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর অথবা এনি ডিরেক্টর অর সামওয়ান ক্যান বি অ্যাসাইন্ড ফ্রম দ্য কোম্পানি, যে ইন কেস অফ ডিফল্ট অর পেমেন্ট ডিফল্ট সেতুর এই লোন পেমেন্টটা সারা বাংলা করে দিবে। তো আপনার গ্যারান্টার একজন ন্যাচারাল পার্সনও হতে পারে, আবার একজন লিগ্যাল পার্সন বলতে যেটা বোঝাতে যাচ্ছি যে কোম্পানিও হতে পারে। কিন্তু ন্যাচারাল পার্সনের ক্ষেত্রে সাধারণত এটা দেখা হয় যে ব্যক্তিটি প্রাপ্ত বয়স্ক একজন ব্যক্তি যে গ্যারান্টি দিচ্ছেন এবং তার এই টাকাটা পরিশোধ করার মতো আর্থিক স্বাবলম্বিতা আছে। জি, অসংখ্য ধন্যবাদ সেতু আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনার উত্তরটি আপনি পেয়েছেন। জি, ধন্যবাদ। আচ্ছা, আমার আরেকটা যেটা কমেন্ট বক্সে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা আমি একটু যদি নিয়ে নেই।
ঋতু মাসুদ জানতে চেয়েছেন যে যদি লোন নিতে চায় তাহলে সেক্ষেত্রে কর্পোরেট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি দেখা হবে এবং লোনকে কিভাবে সিকিউর করা যায়। কেউ যদি লোন নিতে চায় তাহলে সেক্ষেত্রে কর্পোরেট অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি দেখা হবে, মানে কর্পোরেট অ্যাকাউন্টের এগেইনস্টে যদি কেউ লোন নিতে চায়, আমার মনে হয় এটা উনি বলতে চেয়েছেন। জি, আমি আমি হ্যাঁ, জি, আমি বলি, আমি টেক করি। জি সেটা হচ্ছে যে অবশ্যই। একটা কর্পোরেট এন্টিটি যখন অ্যাপ্রোচ করে ব্যাংকারের কাছে লোনের জন্য, তখন অ্যাকাউন্ট ওপেনিং করার সময় আমি যে কমপ্লায়েন্স ফ্যাক্টর গুলো বললাম সেগুলো যদি আগে যদি না দেখে থাকে তাহলে এখন আবার নতুন করে দেখবে। যেমন ফর এক্সাম্পল ওই কোম্পানিটার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন থেকে শুরু করে মেমোরেন্ডাম আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, তারপরে দেখতে পারে বোর্ডে কারা কারা আছেন, এই জন্য ফর্ম 12 দেখতে পারে, শিডিউল 10 দেখতে পারেন। তারপরে এটা তো হচ্ছে গেল কর্পোরেট স্ট্রাকচার, মানে আর হচ্ছে আর একটা হচ্ছে যে কমপ্লায়েন্স ইস্যুর ক্ষেত্রে ওই কোম্পানির বিভিন্ন যে কনসেন্টস অ্যান্ড পারমিশনস, যেগুলো পারমিট যেগুলো থাকে সেগুলো চাইতে পারে, যেমন ট্রেড লাইসেন্স, তারপরে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ফায়ার ব্রিগেড লাইসেন্স, এই কমপ্লায়েন্স কনসেন্ট, রেগুলেটরি কনসেন্ট আর পারমিট এগুলো দেখতে চাইতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে তার বরোইং পাওয়ার আছে কিনা। লোন যখন নিতে যাইবে, যখন অ্যাপ্রোচ করবে লোনের জন্য, তখন অবশ্যম্ভাবী ভাবে দেখতে হবে ব্যাংকারকে যে ওই পার্টিকুলার কোম্পানিটার বরোইং পাওয়ার আছে কিনা। যদি পাওয়ার না থাকে, ইন দ্যাট কেস ওই কোম্পানিটাকে হাইকোর্টে গিয়ে তার অবজেক্ট ক্লোজ অফ দ্য মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যামেন্ডমেন্ট করতে হবে আন্ডার সেকশন 12 রেড উইথ সেকশন 13 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট। হাইকোর্টের কোম্পানি বেঞ্চ থেকে ওইটা অ্যামেন্ডমেন্ট করে নিয়ে আসতে হবে এই বরোইং পাওয়ারটাকে ইনক্লুড করবার জন্য। বরোইং পাওয়ার যদি না থাকে, দ্য কোম্পানি ক্যানট বরো। আর বরোইং করার পাশাপাশি সিকিউরিটি সাধারণত আমাদের দেশে 99% কেসেই যত লোন বা ক্রেডিট ফেসিলিটি দেয়া হয় সবগুলোকে সিকিউর করা হয়, সিকিউরড লোন হিসেবে হয় এগুলো। এটার এগেনস্টে সিকিউরিটি দিতে হয়। এই জন্য সিকিউরিটি দেওয়ার পাওয়ারও আছে কিনা ওই অবজেক্ট ক্লজে থাকবে, আছে কিনা সেটা দেখতে হবে আর কি ব্যাংকারকে। উনি দেখবেন যে সিকিউরিটি দেওয়ার পাওয়ার আছে কিনা, যেমন মর্গেজ, চার্জ ক্রিয়েশন, হাইপোথিকেশন বা প্লেস। এই যে সিকিউরিটির আবার বিভিন্ন ভ্যারাইটি আছে, যেমন যেটা আমি বললাম যে মর্গেজ সাধারণত আমাদের দেশে ইউভেবল প্রপার্টির উপরে মর্গেজ ক্রিয়েট করা হয়, আর মুভেবল অ্যাসেটের উপর প্লেজ হয়। এবং প্লেজ হচ্ছে যে যখন ওই মুভেবল অ্যাসেটটার পজিশনটা যখন ইয়ের কাছে থাকে, ব্যাংকারের কাছে গচ্ছিত রাখা হয়, অ্যাকচুয়াল অথবা কনস্ট্রাকটিভ পজিশনের মাধ্যমে যখন গচ্ছিত রাখা হয় তখন সেটা হয় প্লেস। আর যদি পজিশন বা দখল বা কন্ট্রোলটা যদি ইয়ের কাছে থাকে, মানে বড়োয়ারের কাছেই থাকে, তাহলে সেক্ষেত্রে হাইপোথিকেশন বা ফ্লোটিং চার্জ বা ফিক্সড চার্জ ক্রিয়েট করা হয়। ইন এডিশন টু দ্যাট আরেকটা বিষয় মনে রাখতে হবে, যে কোনো চার্জ আপনার প্লেস বাদে যে কোনো চার্জ হোক না জমি দেওয়ার উপরে মর্গেজ বা হাইপোথিকেশন, সবগুলো কিন্তু আবার আন্ডার সেকশন 159 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট এটা আবার চার্জ ক্রিয়েশন করতে হয় জয়েন্ট স্টক কোম্পানি থেকে। আমরা মানে যত সিকিউরিটি ক্রিয়েট করা হয় সবগুলো আবার কোম্পানির জয়েন্ট স্টক কোম্পানি থেকে আবার চার্জ ক্রিয়েশন করতে হয়। যদি না করা হয় সেকশন 159 বলছে যে ওই চার্জটা লিগালি ইফেক্টিভ হবে না। তো এই জন্য চার্জ ক্রিয়েশন করতে হয়। আমার মনে হয় মোটামুটি ভাবে আমি ইয়ে করেছি। আর এই চার্জটা যদি সুসম্পন্ন যদি না হয় তাহলে আবার লোনটা যদি ইন কোর্স অফ অ্যাকশন, ইন কোর্স অফ টাইম যদি আবার ডিফল্ট করে, তাহলে ব্যাংকার আবার এই চার্জ গুলোকে কাজে লাগাতে পারবে না, এই অ্যাসেট গুলোকে কাজে লাগাতে পারবে না, এগুলো এনফোর্স করতে পারবে না, যেটা উনি ভবিষ্যতে অর্থ ঋণ আদালত আইনের প্রয়োগ ঘটিয়ে যেগুলো করবেন এগুলো করতে পারবেন না যদি সুসম্পন্ন ভাবে সুন্দরভাবে যদি ইয়ে না করা হয় আর কি, সিকিউর যদি না করা হয়। জি, অর্থ ঋণের ব্যাপারটা যখন আসলো ব্যারিস্টার নিপন, আপনি যদি এই বিষয়ে
মানে অল্প করে কিছু বলেন দর্শকদের। আমাদের দেশে যে অর্থ ঋণ আইনটা আছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, অর্থ ঋণের বিষয়টা তখনই আসলে পিকচারে আসে বা এটা একটা বিষয় হয়ে দাঁড়ায় যখন একজন বড়োয়ার ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং লোনটাকে রিপেমেন্ট করতে পারছেন না। এই লোন রিপেমেন্ট করতে সময়ের পারছেন ভেতর। না, এটাও সময়ের ভেতরে করতে পারছেন না, কিন্তু এই অর্থ ঋণটা একেবারে লাস্ট রিসোর্ট হিসেবে আসলে অনেক সময় এটাকে ইনভোক করা হয়। ব্যাংক অনেক সময় দেখা যায় বড়োয়ারকে বিভিন্ন ভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করেন। প্রথমে যখন আপনার ডিফল্টার হন, ব্যাংক তাকে হুম। চিঠির মাধ্যমে সাধারণত জানান, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি লোন আজকে ব্যারিস্টার নিপনের এন্ড থেকে আমার মনে হয় নেটের কানেকশনে একটু সমস্যা হচ্ছে, শুনতে পাচ্ছি না ব্যারিস্টার নিপন, আপনার কথা শোনা যাচ্ছে না। মঞ্জু ভাই আপনি কন্টিনিউ করেন তাহলে, এন্ড দেন নিপন যখন ব্যাক করবে তখন ও আবার কন্টিনিউ করবে। হ্যাঁ আচ্ছা, জি, আমরা আমি অর্থ ঋণ আইন নিয়ে কথা বলছিলাম। অর্থ ঋণ আইন হচ্ছে বেসিক্যালি sorry when the banker wishes to go for enforcement আপনার of কি the আমার কথা please Nipon. নিপন ইজ ব্যাক। হ্যাঁ হ্যাঁ, নিপন এখন শোনা যাচ্ছে। নিপন শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়া আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, যেটা বলছিলাম যে when the banker wishes to go for মঞ্জু ভাই enforcement, জি প্লিজ একেবারে শোনা যাচ্ছে? রিসোর্ট হিসেবে শুরু করেন, আবার মঞ্জু ভাই আপনি কন্টিনিউ করেন প্লিজ। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আচ্ছা, এর মধ্যে আমাদের আনোয়ার আহমেদ চৌধুরী যুক্ত হয়েছেন। বিয়ার মঞ্জু ভাই আসসালামু আলাইকুম, আপনাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, নিপন ইজ ব্যাক। নিপন শুনতে পাচ্ছেন? জি, এখন আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি Please, আপনাদেরকে। আচ্ছা আপনারা প্লিজ কি কন্টিনিউ। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ পাচ্ছি, প্লিজ কন্টিনিউ। সরি, আজকে ইন্টারনেটে বেশ সমস্যা হচ্ছে এখানে। হুম আহ, হুম যেটা বলছিলাম যে প্রাথমিকভাবে ব্যাংকার সাধারণত ব্যাংক দেখা যায় বড়োয়ারকে অর্থ ঋণ আইনের প্রয়োগ করার আগে বিভিন্নভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করেন বা অনেক সময় সুযোগ দেন, এবং বড়োয়ারও অনেক সময় দেখা যায় ব্যাংকে অ্যাপ্রোচ করে বলে আমার লোনটাকে রিশিডিউল করে দেওয়া হোক, আমি যে পরিমাণে ওনার ইনস্টলমেন্ট থাকে সেটাকে কমিয়ে, বা অনেক সময় যেটা ইন্টারেস্ট অ্যাক্রু করে সেটাকে অনেক সময় নেগোসিয়েশনের মাধ্যমে কনসিডার করে। লাস্ট রিসোর্ট হিসেবে ব্যাংক আপনার অর্থ ঋণ আইনে কোর্টের কাছে আপনার মামলা দায়ের করতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় কথা কি স্পষ্ট শোনা যেটা যাচ্ছে মঞ্জু ভাই? হ্যাঁ আপনার দিক কিছু থেকে কি নিপনের হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না ভেঙে যাচ্ছে? শোনা যাচ্ছে, একটু একটু ব্রেক করছে আর কি, একটু ব্রেক করছে। আচ্ছা ঠিক আছে, না বুঝতে পারছি না যে আমাদের কার এন্ডে প্রবলেম। ঠিক আছে নিপন আপনি বলেন। জি জি, তো যেটা বলছিলাম আপনার অর্থ ঋণ আইনের প্রয়োগটা তখনই শুরু নিপন, হয় যখন জি আমরা জি শুনছি, আপনি বলেন। বড়োয়ার যখন আপনার রিপেমেন্টটা করতে পারে না, তখন ব্যাংকার আপনার একটা নোটিশের মাধ্যমে প্রথমে জানাবে এটাকে রিপেমেন্ট করার জন্য। রিপেমেন্ট না করতে পারলে ব্যাংক লোন নেবার সময় যেই সিকিউরিটি গুলো থাকে, আপনার প্রপার্টি যদি মর্গেজ করা থাকে বা অন্যান্য সিকিউরিটি যদি যেগুলো দেওয়া থাকে, সেগুলোর মাধ্যমে ব্যাংক প্রাথমিকভাবে আপনার সেই লোনটাকে সিকিউর করার চেষ্টা করে, এবং পরবর্তীতে এটা আপনার সাধারণত দেখা যায় অর্থ ঋণ মামলাগুলো হলে ব্যাংক অধিকাংশ ক্ষেত্রেই এই মামলাগুলো কারণ শুধুমাত্র বড়োয়ার ডিফল্ট করলেই এই
আইনের প্রয়োগ হয়। আচ্ছা, ওকে, ধন্যবাদ। মঞ্জু ভাই কিছু অ্যাড করবেন এই বিষয়ে? আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে সিকিউরিটি, আমাদের অনেকে দেশে তো সিকিউরিটি চেকও নেয়, জি, এবং সেই জি, ক্ষেত্রে সেটার কি, জি, সেটার সাথে আমি আরো জানতে চাইবো যে অনেকে তো সিকিউরিটি চেকও নিচ্ছে, মানে এখন তো নেওয়া হচ্ছে সিকিউরিটি চেক, এবং জি। এটা নিলে এটার ইমপ্লিকেশনটা কি হতে পারে, এটাও যদি আপনি একটু যোগ করতেন। চেক আমাদের দেশে এটা নেওয়া হয়। ইনফ্যাক্ট চেকটাকে এখন সিকিউরিটি চেক হিসেবেও ব্যাংকগুলো নিচ্ছে। যেহেতু আমরা ইংলিশ লতে পড়ে এসেছি চেক রুল, শুধু সিভিল লায়াবিলিটি হয়। কিন্তু আমাদের দেশে এবং পার্শ্ববর্তী ইন্ডিয়া এবং পাকিস্তানেও মোস্ট প্রবাবলি, ইন্ডিয়াতে ফর শিওর, যে চেকের একটা ক্রিমিনাল লায়াবিলিটি হয় চেক যদি ডিজনার করে। তো একজন বড়োয়ার যখন ডিফল্ট করবে ইন ফিউচার, যদি ডিফল্ট করে তাকে সেইটার কোর্স অফ অ্যাকশন বা রিমেডিয়াল অ্যাকশন হিসেবে ব্যাংকার আগে ভাগে একটা চেক নিয়ে রাখে, ইন এডিশন টু আদার সিকিউরিটিস লাইক জি, ডিপি নোট নিয়ে থাকে সাধারণত, ডিমান্ড প্রমিসরি নোট যেটাকে আমরা বলি, তারপরে জি, গ্যারান্টি, পার্সোনাল গ্যারান্টি বা কর্পোরেট গ্যারান্টি নিয়ে থাকে, এবং পাশাপাশি একটা একটা চেক নিয়ে থাকে কাভারিং দ্য এন্টায়ার রিপেয়েবল অ্যামাউন্ট, মানে হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস হচ্ছে ইন্টারেস্ট বা প্রফিট, হোয়াট এভার উই মে ডিসক্রাইব। তো সবগুলোকে কাভার করে আবার একটা চেক নিয়ে থাকে। তো যখন ডিফল্ট করে তখন উনি চেক ডিজনার মামলাও করতে পারেন। চেকটা অবশ্যম্ভাবীভাবে ডিজনার হবে, যেহেতু উনি লোন দিতে পারছেন না, অতএব তার অ্যাকাউন্টে তার ফান্ড, সাফিসিয়েন্ট ফান্ড থাকবে না। আর সাফিসিয়েন্ট ফান্ড যদি না থাকে তাহলে সেকশন 138 এর যে কজ অফ অ্যাকশন, সেটা 138 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, সেটা কজ অফ অ্যাকশন ট্রিগার করবে। তো ব্যাংক গুলো এই জন্য সিকিউরিটি চেক হিসেবেও, মানে আমরা এটাকে সিকিউরিটি চেক বলছি, আসলে চেক নিয়ে থাকে একটা। এই তার হাতে যে অস্ত্রগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দ্য উইপন হচ্ছে এই চেক। আর এমনি নিপ্পন যে অর্থঋণ আদালত আইনের কথা বলছিল, আমি যেটা একটু অ্যাড করতে চাচ্ছি মিস্টার নিপ্পনের কথা, সেটা হচ্ছে যে আমাদের দেশে আগে ব্যাংকগুলো যে সিভিল রিমেডি যেটা ফলো করতো, আমরা সিপিসির আন্ডারে ব্যাংকের হয়ে মানি স্যুট করতাম। সে মানি স্যুটের লিগ্যাল রেজিমটাকে রিপ্লেস করে অর্থঋণ আদালত আইনের মাধ্যমে। এটা উদ্দেশ্যটা হচ্ছে যে এক্সপেডিশাস রিয়ালাইজেশন বা কুইকার রিয়ালাইজেশন, ফাস্টার রিয়ালাইজেশন অফ দ্য লোন অ্যামাউন্ট, রিকাভারিটা যাতে ফাস্টার করা যায়। কেননা সিপিসির আন্ডারে যে সিভিল লিটিগেশনের যে বিষয়টা, এটা অনেক অনেক দিন গড়ায় যায়। আর ইয়েটাকে একটু কুইকার করানোর করা হয়েছে অর্থঋণ আদালত আইনের মাধ্যমে। আর অর্থঋণ আদালত আইনের আরো কিছু ফিচার আছে, যেটা আপনার প্রো ব্যাংকার মানে প্রো ক্রেডিটর, যেমন ধরেন যদি কোনো সিকিউরড অ্যাসেট থাকে, ফর এক্সাম্পল প্লেসড অ্যাসেট বা হাইপোথিকেটেড অ্যাসেট বা মর্গেজ প্রপার্টি, ইনভলভ প্রপার্টি, সেগুলো অর্থঋণ আদালত আইনের আন্ডারে আপনার মামলা ফাইলিং এর আগেই আন্ডার সেকশন 12 ধারায় তারা একটা বিক্রির ব্যবস্থা করেন। যদি বিক্রি করে এই অ্যাসেট এনফোর্স করে বিক্রি করে যদি টাকা পেয়ে যান তারা, সেল প্রসিডস, সেটা দিয়েই যদি টাকা লোন অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে কিন্তু তাদের আর মামলাও করা লাগতেছে না, তাদের মামলা পর্যন্ত যেতে হয় না। হ্যাঁ, অর্থঋণ আদালত আইনের যে কয়েকটা বিউটি ফর দ্য ব্যাংকার্স, এটা হচ্ছে দিস ইজ ওয়ান অফ দেম। সেকশন 12 তাদেরকে এই পাওয়ার দিয়ে দিচ্ছে যে বিক্রয়ের ক্ষমতা যদি থাকে, ইনফ্যাক্ট সেকশন ইন দ্য ইয়ার 2010 এই অ্যামেন্ডমেন্টটাও আবার করে ফেলে। আগে ছিল কি যেন আইনটা ছিল এরকম যে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে বিক্রয়ের ক্ষমতা, এখন ওই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে দেওয়া লাগবে না, শুধু বিক্রয়ের ক্ষমতা, ইট কুড বি ইভেন ইনসার্টেড ইন দ্য মর্গেজ ডিড। মর্গেজ ডিডে যদি বিক্রয়ের ক্ষমতা দেয়া থাকে, তাহলে কিন্তু সেকশন 12 ইনভোক করে উনি বিক্রি করে টাকাটা রিয়েলাইজ করে লোনটা অ্যাডজাস্ট করতে পারবেন, তাহলে আর ওনাকে মামলা মোকদ্দমায় যেতে হবে না ব্যাংকারকে। তো যাই হোক, যখন পারে না তখন তারা মামলা করতে যায়,
এবং মামলায় যে বিভিন্ন স্টেজগুলো আছে এগুলো খুবই আপনার ব্যাংকার বান্ধব আর কি আমরা বলতে পারি। ইউজার ফ্রেন্ডলি যেটা বলি সে আমরা বলতে পারি ব্যাংকার ফ্রেন্ডলি আর কি অর্থনীতি আদালত আইনটা। জি, এইটার না মাধ্যমে আজকে যাতে আবার আজকে আবার একটা নিউজও দেখছিলাম, কিছুক্ষণ আগে একটা নোটিফিকেশন আসলো যে ঋণ খেলাপিদের এগেইনস্টে আমাদের মাননীয় হাইকোর্ট খুবই স্ট্রং পজিশন যে আগে টাকা দিবেন এন্ড দেন আমরা কথা বলবো, যে যারা মানে এই যে রিপেমেন্টের যে ইস্যুটা, যারা লোন নিচ্ছেন এবং ঠিক সময় মতো যে লোন দিতে পারছেন না তাদের এগেইনস্টে আসলে আমাদের বিচারকরাও আসলে খুব স্ট্রং একটা পজিশনে রিসেন্টলি দেখা যাচ্ছে আর কি, যে বিভিন্ন যে রায়গুলো লোন আসছে। ডিফল্ট কালচারটা একটা মহামারীর আকার ধারণ করেছে। নন পারফর্মিং অ্যাসেট বা নন পারফর্মিং সে যে লোন, কারণেই হয়তো বা মাননীয় সে কারণেই হয়তো মাননীয় বিচারকরা এখন খুবই স্ট্রং পজিশন নিয়েছেন আর কি এগেইনস্ট দ্য ডিফল্টার্স। আচ্ছা, আমাদের এখানে একটা কমেন্ট এসেছে, আমরা একটু এটা নিয়ে নেই। আনোয়ার ভাই একটা কমেন্ট করেছেন, উনি জানতে চেয়েছেন যে মঞ্জু ভাই, as you explained, if it is mandatory to have codified or written everything in the articles of memorandum about the loan, the capacity of the loan, or as borrowing power or power of giving security, etc. এই বিষয়ে আপনি কি বলবেন মঞ্জু ভাই? আমাদের দেশের যে প্রচলিত যে লিগ্যাল রেজিম এটা ম্যান্ডেটরি। আপনার বিশেষ করে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড যে কোম্পানি, সেটার ট্রেডিং কোম্পানিতে কিছু কিছু ডিসিশন আছে, যে রুলিং আছে যে ট্রেডিং কোম্পানি যদি হয় তাহলে বরোইং পাওয়ারটাকে ইমপ্লাইড করা, মানে ইমপ্লাইড পাওয়ার হিসেবে ধরে নেয়। কিন্তু ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড যদি কোম্পানি হয়, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির যদি কোম্পানি হয়, তাহলে সেখানে এক্সপ্রেসলি এই বরোইং পাওয়ারটা বিধৃত থাকতে হবে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনে, অবজেক্টস ক্লজে। যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যেটা এর আগে বলেছি 12-13 ধারার আন্ডারে আপনার মামলা করে, কোম্পানি আইনে মামলা করে সেই পাওয়ারটা ইনসার্ট করিয়ে নিতে হবে আর কি, বরোইং পাওয়ারটা, এবং সিকিউরিটি প্রদান করার পাওয়ারটাও ইনসার্ট করিয়ে নিতে হবে। রাইট, নেক্সট আরেকটা কোয়েশ্চেন আসছে দেখতে পাচ্ছি, উনি করেছেন, পড়ছি এবং শেয়ারও করছি। জানতে চাচ্ছেন যে at the inception how can a company can perceive its futures projects? ফিউচার্স প্রজেক্টস, এই কথাটা আমি একটু ক্লিয়ার না। এটা তো মানে কি প্রজেক্ট, মানে কোম্পানির অপারেশনাল জানতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, মানে বলতে চাচ্ছেন হয়তো বা আমি যেটা বুঝতে পারছি যে আর্টিকেলস এবং মেমোরেন্ডামে কি ইনক্লুড করার ব্যাপার বলছেন, যে একটা কোম্পানির ফিউচার প্রজেক্টস কি হবে সেই রকম কিছু কি, অথবা ওই বরোইং পাওয়ার বা এই যে বা উনি লিখেছেন, হ্যাঁ বা উনি লিখেছেন দেন হোয়াট অ্যাবাউট দ্য প্রজেক্ট ফাইন্যান্স হুইচ ইজ নন রিকোর্স লোন, এই বিষয়টা জানতে চাইছেন। আমাদের দেশের যে কোনো প্রজেক্ট ফাইন্যান্স অথবা যে কোনো ধরনের ফাইন্যান্স হোক, বা ইভেন আমরা যেটাকে ইসলামিক ফাইন্যান্স যদি বলি, যেটা আমরা লোন বলি না, ইসলামিক ফাইন্যান্স, ইনফ্যাক্ট তাদের ইসলামিক ব্যাংকিং এর টার্মিনোলজি হচ্ছে ইনভেস্টমেন্ট, সেটাও যদি বলা হয় তাহলে সেটারও ক্ষেত্রেও আপনার বরোইং পাওয়ার লাগবে। ইটস আ মাস্ট হ্যাভ ক্লজ। প্রজেক্ট ফাইন্যান্স তো লাগবেই। আপনার যে কোনো ধরনের ফাইন্যান্সিং এর ক্ষেত্রেই ব্যাংকার যদি তাকে ফাইন্যান্স করতে যায়, বরোইং পাওয়ার ইজ আ মাস্ট হ্যাভ ক্লজ। অবশ্যই। ব্যারিস্টার নিপন, আপনি কিছু অ্যাড করবেন? না, আমি মঞ্জু ভাইয়ের সাথে আসলে একমত, কারণ আপনার ফিউচার প্রজেক্ট কি হবেন, আমাদের সম্মানী দর্শক যে প্রশ্নটা করেছেন, এটা একটা আসলে জেনারেল আর্টিকেল, আপনার আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে থাকে, কোম্পানি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে মেনশন করা থাকে, ইফ দ্য কোম্পানি ডাজন্ট নিড টু বরো এনি মানি, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু ফিউচারে যদি প্রয়োজন হয়, যেটা মঞ্জু স্যার এক্সপ্লেইন করলেন, সেই ক্ষেত্রে company always have that option to amend its memorandum by making an application to the Honorable High Court. But সাধারণত দেখা যায় আমাদের দেশের যেই কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এবং
মেমোরেন্ডামে সাধারণত এই বরোয়িং পাওয়ার গুলো থাকে। ইন কেস যদি না থাকে সেই ক্ষেত্রে কোর্টের মাধ্যমে এটাকে অ্যামেন্ড করে অ্যাড করে নিতে হয়। রাইট। আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর কোনো ইস্যুস যদি থেকে থাকে আমাদের দর্শকদের জন্য, আসলে ব্যাংকিং আইনটা তো একটা, প্রথমেই আমাদের বিজ্ঞ আলোচকরাও বলেছেন, আমিও বলছি যে এত বিশাল একটা ক্ষেত্র, যে এরকম ছোট একটা পরিসরে আসলে সবগুলো ইস্যু নিয়ে কথা বলা খুবই অসম্ভব একটা বিষয়। তারপর আমরা যতটুকু পেরেছি, প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা যেগুলো কি এলিমেন্টস রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। আপনাদের কি মনে হয় যে আর কোনো ইস্যুস বাকি রয়ে গেছে, যে যেটা কিনা আমি যদি অনুমতি দেন, আমার কাছে যেটা মনে হয়েছিল, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে যেটা ডিজনার অফ চেক, যেটা ডে টু ডে বা কমনলি একটা ফেনোমেনা আমাদের দেশে দেখা যাচ্ছে। আমি একটা চেক ইস্যু করেছি আপনাকে এবং আপনি চেকটা ব্যাংকে প্লেস করেছেন ফর এনক্যাশমেন্ট এবং এটাকে ডিজনার করা হলো ফর ইনসাফিসিয়েন্সি অফ ফান্ড বা আদার রিজনস হতে পারে, পেমেন্ট ওয়াজ স্টপ বাই দ্য ইস্যুয়ার অফ দ্য চেক এবং ভেরিয়াস আদার রিজনস থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা সেই ক্ষেত্রে ইনভোক করা হয়, বা কোনো ব্যক্তি যদি কিছু লিগ্যাল প্রসিজার আছে, আপনার প্রাথমিকভাবে চেক ইস্যুয়ারকে আপনার নোটিশ প্রদান করতে হবে এবং নোটিশ প্রদান করে তাকে 30 দিনের সময় দিতে হবে। 30 দিনের ভেতরে সে যদি আপনাকে চেক ইস্যুইং অ্যামাউন্টটা যদি পরিশোধ না করেন, সেক্ষেত্রে 30 দিনের ভেতরে আপনাকে 138 ধারায় মামলা আপনি করবেন। এই যে এই বিষয়গুলো এবং এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এর বিষয়টা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে খুব কমনলি ফেস করতে হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে মঞ্জু ভাই যেরকম অর্থ ঋণের ব্যাপারটাতে বলছিলেন, এরকম চেকের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি যার নামে চেক ইস্যু করা হয়, কোর্ট সাধারণত দেখা যায় সেই পক্ষেই একটু সিম্প্যাথেটিক বা লিনিয়েন্ট থাকেন, যে ব্যক্তি টাকা প্রাপ্য এবং সে টাকাটা পাচ্ছেন না, তাকে এত হ্যারাসমেন্ট বা এত ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যদিও এটা সময় সাপেক্ষ ব্যাপার, চেক ইস্যু করা হলে এবং ডিজনার হলে কোর্টের মাধ্যমে এই টাকাটা আদায় করতে সময় লেগে যায়, বেশ লম্বা একটা সময় পার হয়ে যায়, কিন্তু দেখা যায় একটা পর্যায়ে এসে টাকাটা রিকভারি হয়। জি, অবশ্যই। আচ্ছা, ভাইয়া আপনি কিছু অ্যাড করতে চান? আমার মনে হয় যদি সময় যদি পারমিট করে তাহলে হয়তো একটু অ্যাড জি, করতে আমাদের পারি। হাতে আরো কিছু সময় আছে। আপনি আচ্ছা, যদি কিছু আচ্ছা, মনে আমি করেন যে একটু গুরুত্বপূর্ণ কোনো ইস্যু বাকি হয়ে গেছে। রিসেন্ট যে রুলিং হয়েছে আমাদের দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন যে রুলিং দিয়েছে সেকশন 138 এর উপরে, চেক ডিজনারের উপরে আর কি, সেটার বিষয়ে আমি একটু হালকা একটু আলোকপাত করতে চাই। সেকশন 138 এ এক সময় ছিল ফর দ্য ডিসচার্জ অফ লায়াবিলিটি ইন হোল অর ইন পার্ট। এটা আবার 2006 এ বা 2000 এ সম্ভবত এটা ডিলিট করে ফেলে, এটা অমিট করে ফেলে। তো এই বিষয়টার উপরে কিন্তু এই রিসেন্টলি একটা মামলা হয়েছিল, যেটা সর্বোচ্চ আদালত, আমাদের দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়টা উপরে আলোকপাত করেছে যে যে একটা যেমন 2 এ 2 এ 4 হয়, ঠিক তেমনি ভাবে যদি চেক যদি থাকে, চেক ডিজনার যদি হয়, আর যদি চেকে যদি সিগনেচার যদি জাল যদি না, এই ধরনের এলিগেশন যদি না আসে, মানে ফোর্স চেক যদি না হয়, তাহলে অবশ্যম্ভাবী ভাবে তাকে কনভিকশন দেয়া হবে, কনভিক্ট করা হবে। কিন্তু ঘটনার পিছনেও কি কোনো ঘটনা আছে কিনা, মানে ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টস আছে কিনা, তার মানে হচ্ছে এই চেকটার ইস্যু করার পেছনে কোনো কনসিডারেশন আছে কিনা, এই বিষয়টা কিন্তু এই প্রথম আমাদের দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন এই বিষয়টা আলোকপাত করেছে যে হোয়াট দ্যার ইজ আ চেক দেয়ার মাস্ট বি আ কনসিডারেশন, যেটা সেকশন 43 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে বলা আছে যে যদি চেকের এগেইনস্টে যদি কোনো কনসিডারেশন না থাকে তাহলে সেই চেকটা কোনো লিগ্যালি ইফেক্টিভ ইনস্ট্রুমেন্ট হবে না, এবং সেই চেকের জন্য চেক ডিজনারের জন্য কোনো ক্রিমিনাল লায়াবিলিটি হবে না।
এবং সর্বোচ্চ আদালত কিন্তু এই কথাটাও বলেছে যে দ্যাট দ্য হোল অ্যাক্ট মাস্ট বি রেড টুগেদার, that the whole act must be studied together and it cannot be read in an isolated manner. Section 138 cannot be read in an isolated manner. Section 43 should also be taken into consideration along with other relevant sections. তার মানে হচ্ছে চেক যখন ইস্যু করা হয়, যে চেক সে যখন দিয়েছে তখন নিশ্চয় লোন আছে, অতএব তাকে কনভিকশন করে দেয়া হোক। দুয়ে দুয়ে যেমন 4 হয়, আগে সেভাবেই করা হতো। এই রিসেন্ট রুলিং এ বলা হচ্ছে যে চেকের পিছনে কোনো ঘটনা আছে কিনা, মানে কোনো কনসিডারেশন পাস হয়েছে কিনা, চেকটা যে ইস্যু করা হয়েছে এটা কি ফর দ্য ডিসচার্জ অফ লায়াবিলিটি এটা হয়েছিল কিনা এটা দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। এটা আগে এমন ভাবে রিগোরাসলি আমাদের ইনফ্যাক্ট ট্রায়াল কোর্ট গুলো করতো না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতায় এটা বলে যে ডিফেন্স যারা অ্যাকিউজড যারা, তারা কোনো উইটনেসই, তারা কোনো লিড করতো না, তারা কোনো সাক্ষী তারা করতো না, শুধু প্রসিকিউশন উইটনেসই তারা সাক্ষী দিয়ে যেত এবং ইনভেরিয়েবলি এভাবে কনভিকশন হয়ে যেত। তো এই সেকশন 43 যে কনসিডারেশনের বিষয়টা, এটা রিসেন্ট রুলিং অফ দ্য অ্যাপিলেট ডিভিশনে এটা চলে আসে যে একটা চেক যখন ইস্যু করা হয় এইটার এগেইনস্টে কোনো কনসিডারেশন আছে কিনা এটাও দেখতে হবে। যদি না থাকে তাহলে সেই চেকটা লিগ্যালি ইফেক্টিভ ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হবে না। আর যদি সেটা যদি ডিজনারও হয় তাহলে এটাতে কোনো ক্রিমিনাল লায়াবিলিটি হবে না, অতএব কারণে সেই অ্যাকিউজ তখন খালাস হয়ে যাবে, অ্যাকুইটাল হয়ে যাবে। এই আর কি, আমি এতটুকুই অ্যাড করতে চাই এই বিষয়ে। আমাদের সাথে যুক্ত আছেন তাহমিদা আপা, ওনার কমেন্টটা পড়ি। তাহমিদা আপা, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। উনি প্রতিটা প্রোগ্রাম আমাদের সাথে থাকেন এবং খুব ইন্সপায়ারিং কিছু কমেন্ট দেন। আমি একটু পড়ি ওনার কমেন্টটা। আজ 3 স্টার ব্যারিস্টার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। আজকের বিষয় ব্যাংকিং আইন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষভাবে আলোকপাত করা দরকার। কারণ বর্তমানে আজ 2 দিন ধরে আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ সোনালী ব্যাংকের সাথে নগদ বিকাশের সাথে সংযুক্তির মাধ্যমে যে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার জন্য যারা কাজ করবেন তাদের প্রত্যেককেই আসলে ব্যাংকিং আইন সম্পর্কে জানাটা খুবই দরকার। সুন্দর এবং প্রাণবন্ত আলোচনা করা হচ্ছে। মঞ্জু স্যারের কথা মনে পড়ছে, আমার মনে হয় উনি শাহ মঞ্জুরুল হক স্যার ওনার কথা মিন করছেন, ওনাকেও আরেকদিন আসতে বলেন। নিশ্চয়ই বলবো আপা, উনিও আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আজকে আমরা ব্যাংকিং আইন বিষয়ে যতটুকু পেরেছি আমরা এই বিষয়ে কথা বলেছি, এবং এই বিষয়ে আরো অনেক কথাই বলার রয়ে গেছে। আগামী কোনো এপিসোডে হয়তো আমরা সেই বিষয়গুলো নিয়েও আলোকপাত করব। আজকে আমাদের সাথে যারা উপস্থিত ছিলেন, আমাদের বিজ্ঞ আলোচক ছিলেন ব্যারিস্টার আমাদের মঞ্জুর ভাই এবং ব্যারিস্টার নিপন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর ধন্যবাদ জানাচ্ছি দর্শক যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন আজকে। জি, যারা লাইভে আমাদের সাথে দেখেছেন আমাদের প্রোগ্রাম, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের যারা কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার একই সময়ে রাত 9টায়।